হ্যাঁ, ওই দিনই সন্ধ্যার পরে আমাদের প্রস্তুত থাকতে হবে সুন্দরবাবু। ওই দিন রাতে পলাশপুরের শ্মশানে হানা দিলেই আমরা সফল হব। শ্রদ্ধেয় শ্রোতাগণ, প্রতি বৃহস্পতিবার মজার মজার গল্পের স্বাদ পেতে আমাদের দি গল্পের জগৎ ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন ও বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করুন। প্রখ্যাত কথাসাহিত্যিক হেমেন্দ্র কুমার রায় বিরচিত আজকের পরিবেশন কাপালিকের কবলে। গল্পে বিভিন্ন চরিত্রে যারা রয়েছেন তারা হলেন দিলীপ, নিতাই, রনি এবং গৌতম। সেদিন সকালবেলা প্রখ্যাত রহস্যসন্ধানী জয়ন্ত আর মানিক বসে বসে সেদিনের খবরের কাগজ পড়ছিল। প্রতিদিনের খবরের কাগজ একান্তভাবে মন দিয়ে পাঠ করা জয়ন্তর দীর্ঘদিনের অভ্যাস। তাছাড়া তেমন কোনো প্রয়োজনীয় খবর দেখলে সে সেই অংশটুকু কেটে রেখে একেবারে সংগ্রহের খাতায় আটকে রাখে। দুজনে কাগজের বিভিন্ন পাতা তন্ন তন্ন করে খুঁজে ফেলল। জয়ন্ত বললে, দূর, সেই সব একঘেয়ে খবর। কে ডান্ডা মেরে কার মাথা ফাটালো, কে ছোড়া দেখে টাকা নিয়ে পালালো, এসব তো অতি সাধারণ কেস। কিন্তু তেমন জটিল এবং জবরদস্ত কেস একটাও তো চোখে পড়ছে না। এমন সময় বাইরের বারান্দায় ভারী পায়ের শব্দ শুনে জয়ন্ত বললে, মানিক, সুন্দরবাবু আসছেন। হরিকে বলো চা ও প্রাতরাশের ব্যবস্থা করতে। মানিক উঠে গেল ভেতরে। একটু পরেই সুন্দরবাবুর প্রবেশ। ভারী কণ্ঠে বললেন, কি হে জয়ন্ত, শরীর ভালো তো? আমার শরীর তো চট করে খারাপ হয় না, তা তো জানেনি। তবিয়ত ঠিক রাখার জন্য সাধনা করতে হয়। যখন কাজ থাকে না তখন দেহের তোয়াজ করি আমি। সে তো জানি ভাইয়া, তা একটা বিশেষ কাজে তোমার কাছে আসতে হলো। জয়ন্ত জানে পুলিশ অফিসার সুন্দরবাবু বিশেষ কাজ ছাড়া তার কাছে আসেন না। তাই সে হেসে বলল, কাজ ছাড়া যে আপনি আসেন না তা তো আমি জানি। এমন সময় মানিকের সঙ্গে হরি প্রবেশ করল ঘরে প্রাতঃরাশ নিয়ে। জয়ন্ত সেদিকে চেয়ে বলল, নিন সুন্দরবাবু, শুরু করুন। আজকের প্রাতরাশটা খুব সামান্য মাত্র। এই ডিমের পোচ, চিকেন স্যান্ডউইচ, ব্রেড বাটার, মাটন চাপ আর কফি। সুন্দরবাবুর চোখ দুটি সেদিকে পড়ে আনন্দে একেবারে দপ করে জ্বলে উঠল। জয়ন্ত আর মানিক দুজনে যা খেল তিনি একাই তার দ্বিগুণেরও বেশি উদর স্বাদ করলেন। গোটা 6 পোচ, 6 পিস ব্রেড বাটার, 6খানা স্যান্ডউইচ আর 4টি মটন চপ খেয়ে পরপর 2 কাপ কফি পান করলেন সুন্দরবাবু। তারপর একটা ঢেকুর তুলে বললেন, এবার আমার বক্তব্যটা শোনো জয়ন্ত। ঘটনাটা হলো, পলাশপুরের জমিদাররা 3 পুরুষ ধরে কলকাতায় বাস করেন। অবশ্য জমিদারি এখন আর নেই, তবে জোরদারি দেশে আছে, আর কলকাতায় আছে ব্যবসা বাণিজ্য। মোটামুটি তাই দিন ভালোই কাটে। জমিদারের একমাত্র পুত্র গত 3 দিন হলো নিখোঁজ। তিনি আবার এক এমএলএর বন্ধু। ফলে মিনিস্ট্রি মহল থেকে চাপ এসে পড়েছে। আমাদের তো নাবিশ্বাস উঠেছে, কি যে করি তার ঠিক নেই। চাকরি রাখা দেয়, এ ব্যাপারে যদি কোনো সাহায্য পাই সেই আশায়। এ খবর তো কাগজে কাল পড়েছি। হ্যাঁ, তা ছেলেটার বয়স কত হবে? বয়স আর কত হবে, বর্তমানে জমিদারের বয়স প্রায় 35। তার 3 মেয়ের পর এক ছেলে, সবার ছোট একমাত্র ছেলে, তাই আদর খুব। বয়স বছর 6 হবে। এটুকু ছেলে অদৃশ্য হলো কি করে? আশ্চর্য ঘটনা, তাতে কোনো সন্দেহ নেই। এদের বিরাট দোতলা বাড়ি শোভাবাজার অঞ্চলে। তবে বাড়ির পেছন অর্থাৎ খিড়কির দিকেও একটা দরজা ছিল। ওই দরজা দিয়ে পেছনের গলিতে যাওয়া যায়। সামনের দারোয়ান থাকে, সে খোকাকে বের হতে দেখেনি। অথচ বেলা 1টা থেকে 3টের মধ্যে ছেলে উধাও। জয়ন্ত বললে, ছেলে প্রধানত 3টি কারণ উধাও হয় সুন্দরবাবু। প্রথম হলো তাদের ধরে চোখ কানা, হাত ভাঙা ইত্যাদি সব করে বা জিভ কেটে ভিক্ষে করানো হয় ওদের। এ দল পৃথক দল। এরা অনেক ছেলে এমনি করে পোষে। এক একটা ছেলে রোজ 10-12 টাকা করে উপার্জন করে, অথচ তারা মাত্র 2 টাকার মতো খেতে পায়। এটাকে বলে ভিখারি ব্যবসা। তাই অনেক বুদ্ধিমান লোক ছোট ছেলে ভিখারিদের পয়সা দেয় না। দ্বিতীয় কারণ হলো ছেলে চুরি করে মোটা টাকা মুক্তিপণ দাবি করা। বিদেশে এটা বেশি হয়, এদেশেও হয়। পৃথিবীর সেই লিন্ডেনবার্গ হত্যার রহস্যও সেই মুক্তির মূল্য আদায়ের জন্যই।
শিশুর চুরি ঘটনাকে কেন্দ্র করেই এই লিন্ডেনবার্গের হত্যা রহস্য হয়েছিল। আর শিশু চুরির তৃতীয় কারণ হলো শিশুদের ধরে নিয়ে গিয়ে বিদেশে বিক্রি করা। সাধারণত মেয়েদের ধরেই এসবে বিদেশে বিক্রি করা হয়, অনেক পুরুষদেরও তা করা হয়, তবে তাদের ক্রেতা বেশি মেলে না। আর এটা ছোট বাচ্চা চুরি হয়েছে তো, তাই এর সন্দেহ থেকে এই ঘটনাকে বাদ দেওয়া যায়। যাই হোক, কে বা কারা কী উদ্দেশ্যে চুরি করেছে তা যদি খুঁজে বার করতে হয়, তাহলে সবার আগে আমাদের সেই ঘটনাস্থলে যাওয়া কিন্তু কর্তব্য, তাই নয় কি? তা বটে, তাহলে চলো আমরা সেখান থেকেই ঘুরে আসি। সুন্দরবাবু কি এর আগে সেখানে গিয়েছিলেন নাকি? আমি গিয়েছিলাম, তবে কোনো সূত্র দেখতে পাইনি। আমরাও যে সূত্রটা দেখতে পাবো তেমন কোনো কথা নেই, তবে চলুন দেখা যাক কতদূর কি হয়। মানিক, তুমি ভাই না হয় দীপাকে নিয়ে এসো। দীপা? দীপা আবার কে? মেয়ে গোয়েন্দা নাকি? আরে না না, এ এক হিসাবে আবার তা বলতেও পারেন। দীপা হলো একটি মেয়ে, ওই আর কি মেয়ে কুকুর। বিমল বাবুর বাঘের মতো এরও ঘ্রাণ শক্তি কিন্তু খুবই তীব্র, তার উপরে নিয়মিত ট্রেনিং নিতে হচ্ছে একে। আশা করি কোনো একদিন নিশ্চয়ই ও সফল হবে, হয়তো বিরাট কোনো একটা তদন্তও সে উদ্ধার করবে। দেখা যাক, চলো এবার আমরা শোভাবাজারের দিকে যাত্রা করি। ততক্ষণে মানিক দীপাকে নিয়ে এসেছিল। তারা বাইরে এসে একটা ট্যাক্সি নিয়ে চলল শোভাবাজারের দিকে। শোভাবাজারের রাজবাড়ি দোতলা হলেও আকারে তা বিরাট, দুটি তলা মিলিয়ে 22খানা ঘর। বোঝা যায় এককালে এরা বিরাট ধনী ছিলেন। বর্তমানে সেই অর্থের গৌরব না থাকলেও অবশ্য দারিদ্র্যের মধ্যে যে এরা এসে পড়েননি তা কিন্তু বিলক্ষণ বোঝা যায়। বর্তমানে যিনি স্টেটের মালিক সেই বীরেন্দ্র নারায়ণ এসে সুন্দরবাবুকে অভ্যর্থনা করলেন। জয়ন্ত বা মানিককে তিনি চেনেন না, যেহেতু তাদের গায়ে কোনো রকম ইউনিফর্ম ছিল না। সুন্দরবাবু পরিচয় করিয়ে দিলেন সবার সঙ্গে। পরিচয় পেয়ে বীরেন্দ্রনারায়ণ খুব খুশি হলেন। যে ঘরে বসে কথা হচ্ছিল তার সামনে দেখা গেল বিরাট একটা চিত্র, চারপাশে এই বংশের পূর্বপুরুষদের চিত্র। কিন্তু সামনে একটা বিরাট সন্ন্যাসীর চিত্র কেন? সন্ন্যাসীটি কে? জয়ন্তর কথাটা মনে হলো। সে বললে, বীরেনবাবু, আমি কয়েকটা প্রশ্ন করব আপনাকে, আশা করি আপনি আমাকে সঠিক উত্তরটাই দেবেন। নিশ্চয়ই। আমার ছেলে অদৃশ্য হবার পর থেকে আমার স্ত্রী প্রায় অজ্ঞান। যদি সত্বর তাকে খুঁজে বের করতে না পারেন তবে তার জীবনে যে সংশয় হবে। বুঝেছি। তা এবার বলুন, কি জানতে চান? আপনার ছেলে কবে অদৃশ্য হয়? পরশুদিন বেলা প্রায় 2টো নাগাদ হবে। সে কোথায় ছিল? সে তার ঘরে ঘুমিয়েছিল। আমার স্ত্রী নানা সাংসারিক কাজে ব্যস্ত ছিল। প্রায় বেলা 12টা নাগাদ আমি তাকে দেখে অফিসে যাই। তারপর বাড়ির সামনে দিয়ে সে বের হয়নি। পেছনের দরজা মানে খিড়কির দরজা খোলা দেখা যায়, তাতে মনে হয় ওই পথ দিয়ে বের হয়েছিল। বেলা প্রায় 1টা নাগাদ আমার স্ত্রী দাসী তাকে ঘরে দেখেছিল। তারপরেই বেলা 3টেতে এসে তাকে দেখতে পায়নি। ঠিক আছে, এবার বলুন তো, আপনার কাউকে সন্দেহ হয়? না, সন্দেহ কাউকে হয় না, কারণ আমার বংশের মধ্যে আমি একমাত্র সন্তান, আর ছেলে নরেন্দ্র হলো আমার একমাত্র পুত্র সন্তান উত্তরাধিকার ব্যাপারে। আচ্ছা, আপনার ঘরে ওই বিরাট যে ছবিটি আছে ওটা কার ছবি বলুন তো? গলায় রুদ্রাক্ষ মালা, বেশ তেজস্বী পুরুষ। উনি আমাদের পূজনীয় গুরুদেব। উনি তান্ত্রিক, বিরাট সন্ন্যাসী, তবে বর্তমানে জীবিত নেই। তার প্রধান শিষ্য আছেন আমাদের গুরুদাদা। তিনি থাকেন ও সাধনা করেন ওই পলাশপুরের শ্মশানে। তিনিও তন্ত্র সাধনা করেন। আচ্ছা, কেউ কখন আপনাকে ভয় দেখিয়ে চিঠি লিখেছে? কীরকম? যেমন এই ধরুন, এত টাকা চাই, না হলে কোনো ক্ষতি হয়ে যাবে। না 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 না, টাকা যে বর্তমানে আমাদের বিশেষ নেই তা সকলেই জানে, তাই এটা নিরর্থক প্রশ্ন জয়ন্তবাবু। আচ্ছা, আপনার গুরুদেবের প্রধান শিষ্য কি এখানে কখনো এসেছেন? বলেন কি, আমার ছেলে নরেন্দ্র অদৃশ্য হবার মাত্র 2 দিন আগেও তো তিনি এসেছিলেন। তিনি নরেন্দ্রকে একটি মূল্যবান মালা উপহার দেন, রুদ্রাক্ষের মালা। সেটা ড্রয়ারে আছে, সেখানে একবার দেখবেন নাকি? নিশ্চয়ই। বীরেন্দ্রনারায়ণ
তক্ষুনি উঠে গিয়ে মালাটা এনে জয়ন্তর হাতে দিলেন। সুন্দরবাবু ঠাট্টা করে বললেন, জয়ন্ত, তুমি কি শেষে তাহলে মালা জপ শুরু করবে নাকি? আরে না না, তা নয়, দেখুন না। জয়ন্ত মালাটা দীপার নাকের কাছে ধরল। দীপা দু একবার সেটা শুকে শব্দ করল। জয়ন্ত বীরেনবাবুকে বললে, আচ্ছা, আপনাদের খিড়কির দরজাটা একবার দেখতে পারি? নিশ্চয়ই, আসুন আসুন আমার সঙ্গে। জয়ন্ত সদলে খিড়কির দরজাতে গিয়ে দাঁড়ালো। দীপা এক মনে সেখানকার মাটি শুকতে লাগলো। জয়ন্ত বললে, বীরেনবাবু, এদিকে তো লোকজন বিশেষ আসে না, তাই না? ঠিক বলেছেন জয়ন্তবাবু। এদিকে দীপা মাটি শুকতে শুকতে এগিয়ে চলছিল। তাকে বাধা দিল জয়ন্ত। চেন টেনে ধরল। দীপা জোরে জোরে চিৎকার করে উঠল। জয়ন্ত ফিরে এলো তার বাড়িতে। সঙ্গে সুন্দরবাবু ছিলেন। জয়ন্ত বললে, সুন্দরবাবু, কেসটা খুব খারাপ বলে মনে হচ্ছে আমার। কেন? কারণ হলো, ছেলের চুরি সম্পর্কে যে 3টি বিষয়ের কথা আমি আপনাকে আগে বলেছিলাম, তার সঙ্গে একটিও মিলছে না। তাহলে ব্যাপারটা কি বলো তো? দীপার মালা শোকা দেখে আপনি কিছু বুঝতে পারেননি? কিছুটা আন্দাজ করেছি ভাইয়া। মনে হয় ওই মালাটা যে দিয়েছে তার গায়ের গন্ধ দীপা মালাতে পেয়েছে, আর ওই খিড়কির দরজাতে সেই গন্ধের রেশ পেয়েছে পায়ের ছাপে। তার মানেটা হলো যে তান্ত্রিক গুরুভাই মালাটা দিয়েছিল সেই সেদিন খিড়কিতে এসেছিল লুকিয়ে। তাহলে ওই তান্ত্রিক গুরু ভাইটিরই ছেলেটি চুরি করা সম্ভব, কিন্তু তাতে তার লাভ কি? লাভ বিরাট, সেটা পার্থিব নয়, বলা যেতে পারে পরমার্থিক লাভের একটা কুসংস্কারপূর্ণ ধারণা। সেটা কি রকম? অনেক তান্ত্রিক, কাপালিক প্রভৃতি ভূত প্রেত বা তাল বেতালে সিদ্ধ হয়, সেটা জানেন তো? এই সিদ্ধি তারা সত্যি লাভ করে নাকি করে না তা কিন্তু বলা কঠিন। তাদের সিদ্ধি লাভটা যে তপ দ্বারা বা অন্য কোনো পথে হয় তাও সঠিক বলা চলে না। তবু আজও সেই ধারণার বশবর্তী হয়ে অনেক তান্ত্রিক বা কাপালিক প্রভৃতি এখনও নরবলি দেয়। তবে কেউ স্বেচ্ছায় নিজের ছেলেকে বলি দেয় না, তাই তারা অনেক সময়ই ভালো সুলক্ষণযুক্ত নিখুঁত ছেলেবেলে তাদের চুরি করে ফেলে। সর্বনাশ! তাহলে কি এতক্ষণে তাকে বলি দেওয়া হয়ে গেছে? আমার মনে হয় তা কিন্তু হয়নি। সেটা তুমি কি করে বলছো? দেখুন সুন্দরবাবু, অনুমান বলে একটা কথা আছে জানেন তো? যদি গোয়েন্দার অনুমান শক্তি প্রখর না হয় তবে সে সফলতা ভালো করতে পারে না। সেটা আমি মানি, তা ব্যাপারটা কি বলো তো? কি করে তুমি বলছো যে নরেন্দ্র এখনো বেঁচে আছে কিনা? দেখুন, এই সব কাপালিকরা সাধনা করে অমাবস্যায়, কারণ অমাবস্যা না হলে সিদ্ধি লাভ হয় না। তাছাড়া কতগুলি বিশেষ অমাবস্যাও আছে, যেমন এ মাসে হচ্ছে ভাদ্র মাসের অমাবস্যা। এটি একটি বিশেষ ধরনের অমাবস্যা, কারণ এই ভাদ্র মাসের অমাবস্যায় প্রেত সাধনা ও বেতাল সাধনা ইত্যাদির পক্ষে প্রশস্ত, আর তাই ঠিক এই অমাবস্যার আগেই চুরিটা করা হয়েছে। জয়ন্ত একটিপ নস্যি নিয়ে মৃদু হাসল। সুন্দরবাবু বললেন, তাহলে ভাইয়া, তোমার মতে আগামী মঙ্গলবার মানে পরশু সেই অমাবস্যা, তাই তো? সুন্দরবাবু বাংলা ক্যালেন্ডারের দিকে তাকিয়ে বললেন। জয়ন্ত এবারে বললেন, হ্যাঁ, ওই দিনই সন্ধ্যার পরে আমাদের প্রস্তুত থাকতে হবে সুন্দরবাবু। ওই দিন রাতে পলাশপুরের শ্মশানে হানা দিলেই আমরা সফল হব। কিন্তু কোথায় যে এসব পুজো সাধনা প্রভৃতি করবে তা জানা যাবে কি করে? অতি সহজে। দীপা তার পায়ের ও গায়ের গন্ধটা চেনে, সে ঠিক খুঁজে বার করবে। ভেরি গুড, ভেরি গুড। ব্যাটাকে ঠিক বাগে পাওয়া গেছে। তবে সে কি এ কাজ প্রথম করছে নাকি আগেও করেছে? তা আমি বলতে পারবো না। এইসব তান্ত্রিকরা যে শতাধিক নরবলি দেয় এমন ঘটনাও কিন্তু আমার জানা আছে। অমাবস্যা অভিযানের জন্য তাহলে আমরা রেডি হতে পারি। নিশ্চয়ই। আর ওই কাজের আগে পলাশপুরের ওসিকেও একটা তার করে দিন বা ফোনে জানিয়ে দিন যে আমরা অভিযানে বের হব এবং সেই পলাশপুরে যাব। তবে বিস্তারিত কিছু জানাবেন না কিন্তু। ঠিক আছে। সুন্দরবাবু এবার উঠে দাঁড়ালেন। অমাবস্যার গভীর রাত, সারা বিশ্ব প্রকৃতি যেন থমথম করছে। আকাশে কালো মেঘ, চাঁদ নেই, তারাটা পর্যন্ত মেঘের আড়ালে ঢাকা পড়ে গেছে। এমনই ভয়াবহ রাতে পলাশপুরের শ্মশানটা যেন আরও ভয়াবহ রূপ ধারণ করেছে। এত রাতে লোকজন কেউ পথে বের হয় না, আর শ্মশানের দিকে তো ভয়ে কেউ আসেই না এমন রাতে। কারো বাড়িতে রাতে কেউ মারা গেলে পরদিন সকালে কেউ সাহস পায় না। এমনই রাতে শ্মশানের কালী মন্দিরের থেকে কিছু দূরে
একটা নির্জন অংশে বসে সাধনা করছিল একজন কাপালিক। তার গলায় আছে রুদ্রাক্ষের মালা, বয়স 25-26 হবে, পরনে টকটকে লাল একটা কাপড়। তার সামনে একটা ভয়াবহ মহাভৈরবী মূর্তি। মূর্তিটা 5টি মরার খুলির উপরে রাখা। তার সামনে আর একটা বড় মরার খুলি, তার কপালে সিঁদুর লাগানো। মাঝে মাঝে সে একটা মরার খুলির পাত্র থেকে কি যেন পান করছে। চোখ দুটো তার টকটকে লাল। তার পাশে একটি মৃতদেহ পড়ে আছে, বোধহয় শ্মশান থেকে মৃতদেহটা টেনে এনেছে। অন্য পাশে একটা পায়রা, একটা মুরগি, একটা কালো পাঠা বাঁধা। তার পাশে হাত পা বাঁধা অবস্থায় আছে একটা ছেলে। তার দুটি চোখে আতঙ্ক ফুটে উঠেছে। মাঝে মাঝে সে মা মা বলে কাঁদছে। এত রাত্রে এই নির্জন শ্মশানে যে কেউ আসবে না, এ বিষয়ে কাপালিক নিশ্চিন্ত ছিল। তাই সে ওই শিশুর কান্না নিয়ে মাথায় ঘামাচ্ছে না। তার সামনে একটা আগুন জ্বলছে। মাঝে মাঝে সে আগুনে ফুল, বেলপাতা, ঘি প্রভৃতি আহুতি দিচ্ছে আর উচ্চস্বরে কী সব মন্ত্রপাঠ করে চলেছে। অবশেষে একসময় মন্ত্রপাঠ শেষ হলো। কাপালিক উঠে গিয়ে পায়রাটা টেনে নিল, তার ডানার বাঁধন কেটে দিল। তারপর মন্ত্র পড়ে তার পাশে রাখা খাড়াটা দিয়ে এক কোপে তার মাথাটা কেটে ফেলল। কাটা মাথাটা সে ফেলে দিল আগুনের মধ্যে। তারপর ওই পায়রার রক্ত কয়েক ফোঁটা সে ফেলে দিল পাশের মরাটার মুখে। তারপর আরও কিছুক্ষণ মন্ত্র পড়ে সে মুরগিটাও টেনে নিল। ততক্ষণে আগুনে পায়রার মাথাটা পুড়ে গেছে। এবার ওই একইভাবে এক কোপে মুরগিটাকে কেটে ফেলল। তার মাথাটাও সে জ্বলন্ত আগুনে ফেলে দিল। সঙ্গে সঙ্গে মন্ত্র পড়ে কিছুটা মুরগির রক্ত ঢেলে দিল ওই মরাটার মুখে। এই সব ভয়ানক কাণ্ড দেখে বসে থাকা বালকটি ভীষণ ভয় পেয়ে গেল। সে তার বাঁধন থেকে মুক্তি পাওয়ার জন্যে প্রাণপণে চেষ্টা করল, তবে বাঁধন খুলতে পারল না। তখন সে উচ্চকণ্ঠে মা মা বলে কাঁদতে লাগলো। মা 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 মা। কিন্তু সে করুণ কান্নাতেও কাপালিকের হৃদয় এতটুকু গলল না। যথারীতি মুরগি বলির পর টেনে নিল পাঠাটা। কিন্তু ঠিক এমনি সময়ে ঘটে গেল একটা অঘটন। এমন একটা ঘটনার জন্যে কাপালিক তৈরি ছিল না। সে চেয়ে দেখতে পেল তার সামনে টর্চ হাতে 2জন লোক, তার পেছনে আরও 4জন লোক। সামনে একটা কুকুর মাটি শুকতে শুকতে আসছে। কাপালিক চমকে উঠল। 2জনের হাতে পিস্তল, 2জনের হাতে বন্দুক। তারা হলো জমিদার বীরেন্দ্রনারায়ণ, জয়ন্ত, সুন্দরবাবু, মানিক, থানার ওসি সাহেব আর একজন কনস্টেবল। বীরেন্দ্রনারায়ণ সবার পিছনে ছিল, তাই কাপালিক অন্ধকারে তাকে দেখতে পায়নি। ওসি এগিয়ে গিয়ে বলল, মাথার উপরে হাত তোল। নরবলি দিতে চেষ্টা করার জন্য তোমাকে অ্যারেস্ট করলাম। কাপালিক হুঙ্কার দিয়ে উঠল, শয়তানের দল, আমার পবিত্র সাধনায় ব্যাঘাত সৃষ্টি করতে এসেছিস। বলেই সে খাড়াটা হাতে তুলে নিল। নিয়েই হুঙ্কার দিয়ে উঠল সে। এমন সময় জয়ন্ত এগিয়ে গেল। তার পিস্তলের একটা গুলি কাপালিকের পায়ে লাগতেই সে পড়ে গেল। জয়ন্ত বলে উঠল, পুলিশের সঙ্গে লড়াই করতে যেও না, মারা পড়বে। এমন সময় এগিয়ে এলেন বীরেনবাবু। ততক্ষণে ওসি গিয়ে নরেন্দ্রর হাতে পায়ের বাঁধন কেটে দিয়েছিল। বীরেন্দ্রবাবু ছেলেকে বুকে তুলে নিলেন। নরেন্দ্র কাঁদতে লাগলো। বাবা 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 বাবা, আমাকে মায়ের কাছে নিয়ে চলো বাবা, আমাকে মায়ের কাছে নিয়ে চলো। বীরেন্দ্রবাবু কাপালিককে বললেন, ছি ছি, তুমি কি না আমার গুরু ভাই হয়ে আমার ছেলেকে নরবলি দিতে গিয়েছিলে? আমাদের গুরুদেব এমন শিক্ষা কখনো দেননি। তিনি জপ তপ পূজার পথে যেতে বলেছেন। তুমি কি মনে করো খুব সহজেই সিদ্ধি লাভ করবে এইসব করে? তুমি নরাধম, তুমি পাষণ্ড। কাপালিকের চোখ দুটো জ্বলছিল, কিন্তু সে জানে যে সে নিরুপায়। এখন তার মুক্তি সম্ভব নয়। তাছাড়া সে হাতে নাতে ধরা পড়ে গেছে। তার বিচার হবেই, আর বিচারে অন্তত 7 বছর ঘানি ঘোরাতে হবে। ওসি জয়ন্তর দিকে চেয়ে বলল, আপনি এই কেসে হাত দিলেন বলেই এমন হাতে নাতে শয়তানকে ধরা সম্ভব হলো। তা না হলে এই নিরীহ শিশুর যে কি দশা হতো। বীরেনবাবু বললেন, জয়ন্তবাবু, বলুন কি পুরস্কার চান আপনি? আমি যে কোনো পরিমাণ অর্থ।
জয়ন্ত হেসে বললে, আরে না না, অর্থ ঠর্থ আমি চাই না বীরেনবাবু। আমি যে আপনার ছেলেকে রক্ষা করতে পারলাম এটাই আমার কাছে আনন্দ। কাপালিক বুঝল জয়ন্তর জন্যই ধরা পড়ে গেছে। সে তার জ্বলন্ত দৃষ্টিতে জয়ন্তর দিকে তাকিয়ে বললে, তোমার সর্বনাশ হবে, তোমার সর্বনাশ হবে। জয়ন্ত তাচ্ছিল্যভাবে মৃদু হাসল, কিন্তু কোনো উত্তর দিল না। আমাদের আজকের পরিবেশনা এখানেই সমাপ্ত হলো। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন। নিজে তো শুনছেন, সঙ্গে বন্ধুদেরও জানান। প্রতি বৃহস্পতিবার দি গল্পের জগৎ নিয়ে আসে হরেক রকমের গল্পের সমাহার। আবার দেখা হচ্ছে আগামী বৃহস্পতিবার নতুন কোনো রোমাঞ্চকর গল্প নিয়ে। ধন্যবাদ।